ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে, খবরটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে ওই রকম একজন গুণী শিল্পী তিনিও এই মমতার কথায় নাচানাচি করে ফেসে গেছেন। আমার সায়নী ঘোষ সম্বন্ধে কথা বলতে একটু অস্বস্তি হয়। নিম্নমানের কাজের কারণে যারা জেলে গেছেন তারা আর যাই হোক একজন শিল্পীর সঙ্গী হতে পারেন না। অভিনেতা জয়জিৎ ব্যানার্জিতেই খুশি, বুদ্ধিজীবী বললে কেন একটা গালাগালি দেওয়া মনে হয়। এই ছ্যাবলামো ফাজলামোটা করতে দিয়েছি বলেই আজকে রাজনীতির মতো ময়দানটা গুরুত্ব হারিয়েছে। বর্তমানে টলিউডের বহু তারকাদের নাম জড়িয়েছে দুর্নীতির সঙ্গে, বিশেষ করে কয়লা চুরি, শিক্ষা চুরি, গরু পাচার, এই সমস্ত দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে টলিউডের বহু হেভিওয়েট এবং নামজাদা তারকাদের নাম জড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে ইডি সিবিআই এর দ্বারস্থ হতে। অনেকে আগেও হয়েছেন এবং এখনো হয়ে চলেছেন, সেই দৃশ্য এবং ছবি আমরা দেখতে পাচ্ছি। তবে প্রশ্ন হলো, এই যে টলিউডের এই একঝাঁক অভিনেতা অভিনেত্রীদের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া, এটা আমাদের ঠিক কি বার্তা দেয়, আর এই বিষয়টা ঠিক কি রকম? এখনো শোনা যাচ্ছে যে টলিউডে নাকি দুর্নীতির যে কালো টাকা সেটা টলিউডে ইনভেস্ট হচ্ছে, বিভিন্ন সিনেমায় সেটা বিনিয়োগ করা হচ্ছে। যারা অপরাধীরা রয়েছেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা টলিউডকে হাতিয়ার করছেন কালো টাকাকে সাদা করার জন্য। এই অভিযোগগুলো কিন্তু বারে বারে উঠে আসছে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো টলিউডের কোন কোন অভিনেতা অভিনেত্রীদের নাম এখনো পর্যন্ত দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, এবং কোন অভিনেতা অভিনেত্রীর নাম ঠিক কোন কোন দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এবং কি পর্যায়ে রয়েছে সেই অভিযোগগুলো। আজকের প্রতিবেদনে সেই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শিবম দাসের ইউটিউব চ্যানেলে, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। চলুন শুরু করা যাক। টলিউডে দুর্নীতি শব্দের আমদানি ঘটিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন যেসব তারকারা, তাদের মধ্যে মিঠুন চক্রবর্তী একজন। এই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেও কিন্তু উঠেছিল দুর্নীতির অভিযোগ। দুর্নীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল এই অভিনেতার বিরুদ্ধে। আপনাদের মনে করি যে 2015 সালে যে সারদা কেলেঙ্কারি হয়েছিল, সেই সারদা কেলেঙ্কারির সঙ্গেই জড়িয়ে যায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। ঠিক কি জানা গিয়েছিল সেই সময়? জানা গিয়েছিল সারদার একটি চ্যানেলে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল, আর সেই আবেদন গ্রহণও করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই কারণে এই অভিনেতাকে বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল, যে অ্যামাউন্টটি ছিল মূলত দুর্নীতির কালো টাকা, যেটি মিঠুন চক্রবর্তীর মাধ্যমে সাদা করা হয়েছিল। আর এই বিষয়ে বেশ আইনি এবং ইডি সিবিআই এর মুখোমুখি হতে হয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। অবশ্য এই বিষয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজেও মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন সারদার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ঠিকই, তবে সম্পূর্ণটাই পেশাদারি ভঙ্গিতে, এর বাইরে তিনি আর কোনো কিছুই জানেন না। এছাড়াও যে টাকাটি তিনি নিয়েছিলেন সেটি ইডি এবং সিবিআই এর নির্দেশ মোতাবেক ফেরতও দিয়ে দিয়েছিলেন, এমনটাই জানা যায়। তবে বর্তমানে মিঠুন চক্রবর্তী বিজেপির একজন সক্রিয় কর্মী হিসেবে যুক্ত রয়েছেন এবং বিজেপির হয়ে তিনি কাজকর্ম করছেন। বর্তমানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আর কোনো দুর্নীতির অভিযোগ শোনা যায়নি, তবে ভবিষ্যতে শোনা যায় কিনা সেদিকে নজর থাকবে। অনেক শিল্পীকে দেখেছি, অনেক শিল্পীর কথা শুনেছি যারা রাজনৈতিক কারণে জেল খেটেছেন, কিন্তু রাজনৈতিক কারণে জেল খাটা আর তঞ্চকতার জন্য জেল খাটা দুটো তো খুব কন্ট্রাডিক্টরি, মানে দুটো এক নয়। তো ওইটাই আমাকে খুব কষ্ট দিচ্ছে যে এখনকার শিল্পীরা বড় তঞ্চকতার সঙ্গে নিজেদের নাম জড়িয়ে ফেলছেন। কার নাম জড়িয়ে যাচ্ছে আর কে সাধ করে জড়াচ্ছেন সে তো আমি জানি না, সে যারা নিজেদের জড়াচ্ছেন বা জড়াচ্ছেন না তারাই একমাত্র বলতে পারবেন। কিন্তু এই জড়িয়ে যাওয়াটাই, নাম জড়িয়ে যাওয়াটাই আমাকে খুব কষ্ট দিচ্ছে। মিঠুন চক্রবর্তীর পরেই রয়েছে সায়নী ঘোষ। বঙ্গ রাজনীতিতে অত্যন্ত বিতর্কিত এবং চর্চিত একটি নাম। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে সায়নী ঘোষ এমন কিছু মন্তব্য প্রকাশ্যে নিয়ে আসেন যা তাকে একেবারে ট্রেন্ডিং এ নিয়ে যায়, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। সায়নী ঘোষের নাম জড়িয়েছিল শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। 2021 সালে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে থরে থরে সাজানো কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে সেই দৃশ্য। সেই সময় ইডি সিবিআই একেবারে স্পষ্ট করে দাবি করেছিল চাকরির অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করেছিলেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর সেই টাকায় নিজেদের খাটের তলায় সাজিয়ে রেখেছিলেন তারা।
সেই অভিযোগে বর্তমানে দুজনেই জেলে রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়। দুজনেই বর্তমানে জেলে রয়েছেন, ইডির কাস্টাডিতে রয়েছেন। তবে এই একই পরিপ্রেক্ষিতেই অভিযোগ উঠেছিল সায়নীর বিরুদ্ধে। সায়নীও নাকি শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন, শিক্ষা নিয়োগ দুর্নীতির কারবারে তিনি যুক্ত ছিলেন এবং বেশ মোটা অঙ্কের লেনদেন সায়নীও করেছিলেন। সেই টাকায় তিনি বাড়ি করেছিলেন, গাড়ি করেছেন। এই সমস্ত অভিযোগ সায়নীর বিরুদ্ধেও শোনা যায়। তবে বর্তমানে সায়নী ঘোষ যাদবপুরে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে লোকসভার সাংসদ হয়েছেন, সেদিকেই তিনি আপাতত মনোনিবেশ করেছেন। তবে আবারও তাকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ডাকে কিনা বা ইডি সিবিআই এর কাছে তাকে যেতে হয় কিনা, সেই বিষয়টির দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আমার সায়নী ঘোষ সম্বন্ধে কথা বলতে একটু অস্বস্তি হয়, তার কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আমি দীর্ঘদিন পড়িয়েছি সেই বিশ্ববিদ্যালয়েরই অন্য একটি বিভাগে উনি ছাত্রী ছিলেন। আমার থেকে অনেক ছোট একটি তরুণ মুখ, তিনি, তার সম্বন্ধে কথা বলা শিক্ষক হিসেবে আমার নৈতিকতার মধ্যে পড়ে না। কিন্তু যেহেতু এটা একটা জনারণ্যে প্রকটিত ঘটনা, আমাকে মন্তব্য করতে হচ্ছে বা তোমরা অনুরোধ করছো, আমি করছি। এখন সমস্যা কি, রাজনীতি আগে একটা সিরিয়াস বিষয় ছিল, একটা মনন কর্ম ছিল। ধরো জওহরলাল নেহরু, ধরো ভিকে কৃষ্ণমেনন, ধরো জ্যোতি বসু, যারা বিলেতে ছাত্র অবস্থায় গিয়েছিলেন, কিন্তু সেখানে তাদের রাজনৈতিক জীবন আছে। তারপরে তারা এসে এখানে কিছুদিন রাজনীতি করার পরে নেতৃত্বে গেছেন, তার একটা পশ্চাৎপট পাওয়া যায়। এই যে নেতাদের কথা, নেত্রীদের কথা তুমি বলছো, তাদের একটা প্রধান অসুবিধার জায়গা হলো যে তারা কি করেছেন, রাজনীতিতে যে একটা প্রশিক্ষণ দাবি করে তার কোনো প্রমাণ নেই। তারা হঠাৎ এসে বড় বড় পদে যোগদান করছেন। এটা সুভাষ বসুর ক্ষেত্রে নয়। সুভাষ বসু প্রশিক্ষিত নেতা হিসেবেই কলকাতা শহরে মেয়র হয়েছিলেন, বা জাতীয় কংগ্রেসের যে পদগুলো ছিল সেগুলো উনি জানকীনাথ বসুর ছেলে হিসেবে পাননি। তার অনেক প্রশিক্ষণ এবং অনেক পড়াশুনো ছিল রাজনীতির উপরে। আজকের রাজনীতিবিদরা মানে কি বলবো, এরা কিছুই না। এমনকি পোস্তাবাজারে যারা খুচরো গণে তাদের যে দক্ষতা আছে এদের তাও নেই। সায়নীর পরে রয়েছে বনি সেনগুপ্ত। বনের বিরুদ্ধেও কিন্তু ঠিক একই অভিযোগ উঠেছিল। বনি সেনগুপ্তর নামও শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল। বিশেষ করে শিক্ষা নিয়োগ দুর্নীতির আরেক মাথা, আরেক হেভিওয়েট নাম কুন্তল ঘোষ, যাকে নিয়েও বেশ বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের পরপর কিন্তু এই কুন্তল ঘোষকে নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। কুন্তল ঘোষও কিন্তু বর্তমানে জেলেই রয়েছেন শিক্ষা নিয়োগ দুর্নীতির জেরে। যেমনটা জানা যায়, এই কুন্তল ঘোষের সঙ্গে নাকি বেশ মোটা অঙ্কের কালো টাকার লেনদেন হয়েছিল বনির। সিনেমার নামে বেশ বনিকেও নাকি বেশ শিক্ষা নিয়োগ দুর্নীতির বেশ কিছু কালো টাকা লেনদেন করেছিল কুন্তল ঘোষ। আর এই বিষয়ে বনি সেনগুপ্তকে বহুবার ইডি সিবিআই এর ডেরায় যেতে হয় এবং বহুবার ইডি সিবিআই কে মুখোমুখি বয়ান দিতে হয়েছিল বনি সেনগুপ্তকে। এই বিষয়টি নিয়ে টলিউড থেকে শুরু করে বঙ্গ রাজনীতি দুক্ষেত্রেই বেশ তোলপাড় হয়েছিল এবং বনি সেনগুপ্তকে দুর্নীতির 40 লাখ টাকা ফেরতও দিতে হয়েছিল বলে শোনা যায়। এর জন্যে আমরা যারা নাগরিক আছি আমরাও ইকুয়ালি দায়ী, কারণ আমরা এনাদেরকে এই জায়গায় আসতে দিয়েছি, এই ছ্যাবলামো ফাজলামোটা করতে দিয়েছি বলেই আজকে রাজনীতির মতো ময়দানটা গুরুত্ব হারিয়েছে। আপনাকে বুঝতে হবে যে রচনা ব্যানার্জি কেন, যে কোনো মানুষ, যে ভোটটা হচ্ছে সেই ভোটটা কাদের জন্যে হচ্ছে, কি পারপাস এই ভোটের, না হলেই বা কী ক্ষতি হতো। ঘটনাটা হচ্ছে লোকসভা ভোটের অর্থ হলো যে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে রিপ্রেজেন্ট করবে। কোথায় রিপ্রেজেন্ট করলে? পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে। পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টটা হচ্ছে দেশের সবথেকে বড় লেজিসলেটিভ বডি, যেখানে আইন তৈরি হয়, আইন কীভাবে এক্সিকিউট হবে সেই প্ল্যানিং তৈরি হয়, দেশের পলিসি, দেশের বাজেট, দেশের অর্থনৈতিক প্ল্যান, দেশের ডিফেন্স প্ল্যান, আন্তর্জাতিক সম্পর্ক, এই সম্পূর্ণ দেশের যে গণতন্ত্রের যে চাকাটা, সেই চাকাটা ঘুরে পার্লামেন্টের লোকেদের হাতে। এরপরেই রয়েছে নুসরাত জাহানের নাম। সায়নী ঘোষের মতন বঙ্গ রাজনীতিতে অত্যন্ত আলোচিত এবং চর্চিত একটি ব্যক্তিত্ব হলো এই নুসরাত জাহান। একসময় তৃণমূলের টিকিটে বসিরহাট থেকে সাংসদ হয়েছিলেন তিনি। অবশ্য বর্তমানে তিনি আর রাজনীতিতে যুক্ত নেই, রাজনীতি থেকে একেবারে 100 হাত দূরে দূরে থাকছেন।
রাজনীতিতে অবশ্যই যতদিন ছিলেন ততদিন বিতর্কও তার পিছু ছাড়েনি। রাজনীতিতে তার ভূমিকা, বসিরহাটে তার অংশগ্রহণ, বসিরহাটের মানুষের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বারে বারে বিতর্ক এবং জল্পনার সৃষ্টি হয়েছিল। আর সেই সময় এই সমস্ত জল্পনার পাশাপাশি নুসরাত জাহানের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকারও অভিযোগ উঠেছিল। ঠিক কি অভিযোগ উঠেছিল? অভিযোগ উঠেছিল নুসরাত জাহান তার ফেস বিক্রি করে, তার নাম বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিল। ফ্ল্যাট বিক্রির নামেই মূলত তিনি অর্থ হাতিয়েছিলেন, এমন অভিযোগ কিন্তু উঠেছিল নুসরাত জাহানের বিরুদ্ধে। বহু সাধারণ মানুষ নুসরাত জাহানের বিরুদ্ধে সেই সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং এই অভিযোগটি তুলেছিলেন যে নুসরাত জাহানের নামে বিভিন্ন বেশ কিছু সংস্থা ফ্ল্যাট বিক্রি করেছিল এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্থও নিয়েছিল। তারা অনেকেই ফ্ল্যাট কেনার আশায় অর্থও দিয়ে দিয়েছিলেন, বেশ মোটা মোটা অঙ্কের অর্থ, কিন্তু কেউ আর শেষ পর্যন্ত অর্থ ফেরত পাননি এবং ফ্ল্যাটও পাননি। এই নিয়ে নুসরাত জাহানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। নুসরাত জাহানকে বেশ অনেকভাবে কটাক্ষ করেছেন অনেক মানুষ, যারা যারা বিশেষ করে ফ্ল্যাট নুসরাতের নাম দেখে যারা যারা সেই ফ্ল্যাট কেনার জন্য টাকা দিয়েছিলেন এবং টাকা ফেরত পাননি, তারা অনেকেই ইডি সিবিআই এর কাছে নিজেরা গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং বিজেপিরও একজন নেতা নুসরাত জাহানের নামে অভিযোগ দায়ের করেছেন বলেও কিন্তু জানা যায়। বিভিন্ন সংবাদ সূত্রে এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এই যে অভিনেতারা গিয়ে নেতা হচ্ছে, তাই তো? তো এই যে যারা নেতা তারা তো প্রথম থেকে আরও বড় অভিনেতা, নাহলে এই অভিনেতাদের ম্যানিপুলেট করছে কি করে যে তুমি নেতা হও? অভিনেতাদের মানে নেতাদের মতন অভিনেতা আমরা কেউ নই। মানে তারা মিথ্যাটাকে এত সুন্দরভাবে বলবে, আমরা মনে করব, পাবলিক মনে করবো আরে এটাই তো সত্যি বলছে, তাদেরকে ভোট দেবে। তারপর দেখবে সেটা কিচ্ছু নেই। এই যে আমরা মানুষের পাশে থাকবো, 5 বছর মানুষের পাশে থাকে না, খালি নিজের পাশ আশেপাশে ঘোরাফেরা করে, কারণ তাদের বাড়ি থেকেই অর্থ পাওয়া যায়, সাধারণ মানুষের বাড়ি থেকে অর্থ পাওয়া যায় না। পাওয়ার এবং কিছু কিছু আদায় করে নেওয়ার একটা লোভ তো থাকে, এটা মানুষ, তো তাদেরকে শুধু তাদেরকে দোষারোপ করে লাভ নেই। যারা সেটা জয় করতে পেরেছে তারা কোনো রাজনীতির দলে নাম লেখায়নি, সে যে রাজনীতির দলেরই হোক না কেন। যারা এসেছিল তাদের প্রত্যেকের স্টারডম আছে, আমি কিন্তু 1-2 ছাড়া কাউকে দেখিনি স্টারডম আছে। তাদের স্টারডম ফিকে হয়ে গেছে, এটা দেখতে পেয়েছি। তাদের ছবি মুখ থুবড়ে পড়েছে ইয়েতে, সেটা দেখতে পেয়েছি। এবার তাদের তো রাজনীতিতে করতেই হবে, কেন বললাম, পাওয়ার এবং কিছু পাওয়ার চাহিদা, এই দুটো থেকে রাজনীতিতে আসা। তো তারা বড় গাড়ি কিনেছে, বড় ফ্ল্যাট কিনেছে, তার ইএমআইটা দেবে কি করে, তখন রাজনীতি করতে হচ্ছে। তবে নুসরাত জাহানকে নিয়ে এই ঘটনা, এই রেশ, নুসরাত জাহানের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ এখনো কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি। এই কেস এখনো কিন্তু বেশ চাপান্তর রয়েছে। তবে ভবিষ্যতে তাকে আবারও এর জন্য ডাকা হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। সেই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দিই, নুসরাত জাহান এই অভিযোগগুলোর ভিত্তিতে একসময় প্রেস কনফারেন্সও করেছিলেন এবং প্রেস কনফারেন্সে এসে নিজের বক্তব্যও জাহির করেছিলেন। অবশ্য সেই সবে একেবারেই চিড়ে ভেজেনি। যারা যারা ভুক্তভোগী তারা কিন্তু নুসরাত জাহানের এই সমস্ত বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। নুসরাত জাহানের পরেই রয়েছেন কুমার শানু, বাংলার অন্যতম স্বনামধন্য একজন গায়ক কুমার শানু। আমরা প্রত্যেকেই তাকে চিনি এবং জানি, তার ভাবমূর্তি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা রয়েছে। তিনি তার নাম দুর্নীতিতে জড়াবে, এটা কিন্তু একেবারেই কল্পনাতীত। কিন্তু বিভিন্ন তথ্যসূত্রে জানা গিয়েছে এই মানুষটির নামেও কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির সংক্রান্ত দুর্নীতিতে কুমার শানুর নাম জড়িয়েছিল, এমনটাই জানা যায়। একজন মহিলা অভিযোগ করেছিলেন কুমার শানুর বিরুদ্ধে যে ক্রিপ্টোকারেন্সির একটি বিষয়ে, একটি প্ল্যাটফর্মে তিনি 40 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কুমার শানুর নাম দেখে, কুমার শানুর ছবি দেখেই তিনি বিনিয়োগ করেছিলেন। তার অভিযোগ ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত যে বিষয়টিতে তিনি বিনিয়োগ করেছিলেন সেখানে আইকন হিসেবে কুমার শানুকে রাখা হয়েছিল, যেখানে বলা হয়েছিল আপনি যদি 50 লক্ষ টাকা বিনিয়োগ করেন তার পরিবর্তে আরও বেশি পরিমাণ টাকা আপনি রিটার্ন পাবেন। এই প্রলোভন দেখিয়ে ওই মহিলার কাছ থেকে 40 লক্ষ টাকা নাকি হাতিয়ে নেওয়া হয়েছিল। আর এই বিষয়ে ওই মহিলা কুমার শানুর বিরুদ্ধে রীতিমতো দুর্নীতির অভিযোগ তোলেন। এই নিয়ে কিন্তু বিভিন্ন খবরে সেই সময় লেখালেখিও হয়েছিল, সেই সমস্ত তথ্যও কিন্তু বিভিন্ন খবর সূত্রে আমরা জানতে পেরেছিলাম। এবার যে নামটি বলবো সেটি হলো ঋতুপর্ণা সেনগুপ্ত। সাম্প্রতিক সময়ে দুর্নীতি ইস্যুতে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম বারে বারে উঠে আসছে। টলিউডের এই স্বনামধন্য অভিনেত্রীকেও বহুবার করে ইডি সিবিআই এর
ডেরায় যাওয়া আসা করতে হচ্ছে। ঘটনার সূত্রপাত মূলত রেশন দুর্নীতি নিয়ে। খাদ্য কেলেঙ্কারি দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন এমন কয়েকজনের তদন্ত করতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে আসে। ইডি সিবিআই সূত্রে যতদূর জানা গিয়েছে, খাদ্য কেলেঙ্কারিতে যুক্ত বেশ কয়েকজন অভিযুক্তের সঙ্গে একটি সংস্থার বেশ মোটা অঙ্কের লেনদেন করার বিষয়বস্তু তদন্ত আধিকারিকদের হাতে উঠে এসেছে। আর সেই সংস্থার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তরও বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট লেনদেন করতে দেখা গিয়েছে এবং সেই তথ্য উঠে এসেছে ইডি সিবিআই এর হাতে। আর সেই পরিপ্রেক্ষিতেই ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে ইডি সিবিআই। একবার দুবার নয়, বহুবার ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে। বর্তমানে অভিনেত্রী তার সিনেমার কাজে শহরে রয়েছেন। তিনি যেহেতু সিঙ্গাপুরে বসবাস করেন, খুব একটা ভারতে আসা হয় না তার, তবে ছবির কাজে তিনি এই মুহূর্তে কলকাতাতে রয়েছেন এবং সেই সঙ্গে তাকে যে ইডি সিবিআই ডেকেছে সেই ডাকেও তিনি হাজিরা দিয়েছেন। সম্প্রতি তিনি ইডির দ্বারস্থ হয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে তাকে মুখ খুলতে দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন যে ইডি সিবিআই এর তরফ থেকে যা যা তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কোঅপারেট করেছেন এবং তার আচার আচরণে ইডি সিবিআই বেশ খুশি এবং কি কি লেনদেন হয়েছে না হয়েছে সমস্ত কিছুই তিনি জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে খাদ্য কেলেঙ্কারিতে ঋতুপর্ণার যে নাম জড়িয়ে যাওয়া সেই বিষয়ে উভয় পক্ষের তরফেই কোনো কিছুই বলা হয়নি। না ইডির তরফ থেকে কিছু এখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, না ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে আনুষ্ঠানিকভাবে কিছু বলেছেন। তো এই বিষয়টি এখনো পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। তবে দুর্নীতির আঁচ লেগে গিয়েছে অভিনেত্রীর গায়ে। এখন প্রশ্ন হলো যে এইভাবে টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে দুর্নীতি ক্রমশ ছড়িয়ে পড়া, দুর্নীতির কালো টাকা এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়া, এই বিষয়টি আমি তো বুঝতে পারছি না যে দুর্নীতির শাখা প্রশাখা কত জায়গায় ছড়িয়েছে। আর এই সমস্ত ফিল্মের অভিনেতা অভিনেত্রী এরা তৃণমূল কংগ্রেসের কথায় নাচানাচি করতে গিয়ে নিজেদের যে ব্যক্তিগত সম্মান, পারিবারিক সম্মান, সেটাকেও নষ্ট করছেন। ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে, খবরটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। ভাবতে খুব খারাপ লাগলো, কষ্ট হলো আমার যে ওই রকম একজন গুণী শিল্পী তিনিও এই মমতার কথায় নাচানাচি করে ফেসে গেছেন। মমতার আশেপাশে যারা থাকবেন তারা সকলে এইভাবে ফাঁসবেন, এটাতে যত তাড়াতাড়ি উপলব্ধি হবে মানুষের, ততই মানুষের পক্ষে মঙ্গল। টলিউড ইন্ডাস্ট্রির জন্য কতটা স্বাস্থ্যকর এ বিষয়ে কিন্তু বারে বারে প্রশ্ন উঠবে। কারণ শিল্পী, শিল্পমহল এই বিষয়গুলো অনেক বেশি স্পর্শকাতর। এগুলোর সঙ্গে আমাদের সাধারণ মানুষের মন, আবেগ এগুলো অনেক বেশি জড়িত। এই পরিপ্রেক্ষিতেই দাঁড়িয়ে দুর্নীতি ক্রমশ শাখা প্রশাখা মেলে ধরা শিল্পমহলের অন্দরে, এটা সাধারণ মানুষ কিভাবে দেখছে, আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে শিবম দাসের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের যাবতীয় তথ্য, যাবতীয় ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সেই সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমরা আরো বেশি উৎসাহিত হব, আরো নতুন নতুন কন্টেন্ট করতে আগ্রহী হব। আর আপনারা কিরকম কন্টেন্ট চাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।